একজন সাধারণ উকিল, সে কি পারবে সর্বোচ্চ ক্ষমতাধারী একজন রাজার বিরুদ্ধে লড়াই করতে? ব্রিটিশ যখন ভারতে শাসন করত তখন সেখানে গণহত্যা চালায়। একজন সাধারণ উকিল এরপর চেষ্টা করে সেই গণহত্যার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে। সে কি আদৌ পারবে এই লড়াইয়ে জিততে? এই নিয়ে আজকের মুভিটি। আজকের মুভির নাম কেসারি 2। তো দেরি না করে শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ভয়েস উইথ অপূর্ব শিলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটি এখনই প্রেস করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সিনেমার প্রেক্ষাপট 1919 সাল। সময়টি তখন পাঞ্জাবের জালিয়ানাবাগ। একটি ছোট্ট জায়গায় একটি মাঠের মধ্যে অনেক মানুষ। তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিল। বিশ্বযুদ্ধের সময় অনেক সৈন্য নিয়েছিল ইন্ডিয়া থেকে ব্রিটিশরা। তারা বলেছিল সৈন্যদের অনেক সুযোগ সুবিধা দেবে, কিন্তু যুদ্ধের পর অনেকেই মারা যায়। তাদের সুযোগ সুবিধা দেওয়ার বদলে পুরো ইন্ডিয়ায় তারা বিভিন্ন রকম অন্যায় অবিচার চালায়। এই জন্যই পাঞ্জাবের কিছু লোক শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিল নিজেদের অধিকারের জন্য, যাতে তারা ভালোভাবে বাঁচতে পারে। তখনই সেখানে একজন কমান্ডার আসে। আকাশে আমরা একটি ফাইটার জেট উঠতে দেখি। কমান্ডার কয়েক শত সৈনিক নিয়ে আসে। তারা নির্মমভাবে গুলি চালাতে থাকে, গেট বন্ধ করে দেয় যাতে কেউ বের হতে না পারে। ছোট বড় বুড়ো বাচ্চা সবাইকে নির্মমভাবে গুলি করতে থাকে। গুলির পরে কেউ বেঁচে গেছে নাকি নিশ্চিত হতে গুলির মাথায় ছুরি লাগিয়ে কোপাতে থাকে। এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে তারা চলে যায়। সবাই মারা যায়, শুধু একটা ছেলে বেঁচে থাকে। ছেলেটি বেঁচে থাকলেও তার মা ও ছোট বোনটি মারা যায়। অন্যদিকে ব্রিটিশরা ইন্ডিয়ানদের অধিকার দেয় না, তাদের উপর অত্যাচার চালায়। এই ব্যাপারটি সহ্য করতে না পেরে কলেজের একজন প্রফেসর কিরপাল সিং ব্রিটিশদের বিরুদ্ধে একটি কেস ফাইল করে। ব্রিটিশরা এটি মানতে পারে না। তারা ভাবে ইন্ডিয়ানরা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তারা কিরপাল সিংকে থামাতে নানা মিথ্যা কেস দিতে থাকে, কিন্তু কিরপাল সিং একের পর এক কেস জিতে যায়। ব্রিটিশদের মনে ভয় ঢুকে যায়। তারা ভাবে তাদের ক্ষমতা যদি কমে যায় ইন্ডিয়ানরা অধিকারের জন্য লড়বে। এই ভয়ে তারা ঠিক করে যেভাবে হোক কিরপাল সিংকে জেলে ঢুকাতেই হবে। ব্রিটিশরা তিরাজ সিংয়ের কাছে পরামর্শ চায়। তিরাজ সিং হচ্ছে ব্রিটিশদের পা চাটা কুকুর। সে জাতিতে ইন্ডিয়ান হলেও ব্রিটিশদের জন্য ইন্ডিয়ানদের উপর অত্যাচার চালায়। সে বলে, আমি একজন লয়ারকে চিনি, সে সবসময় জিতে যায়। সে বিবেক দেখে না, যেটাকেই সব মনে করে। তিরাজ এখানে চিত্তরা শঙ্কর নায়ার নামের একটি উকিলের কথা বলে। এই উকিলই হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার অক্ষয় নায়ার। তখন তিনি খুব বড় উকিল ছিলেন। তার লক্ষ্য ছিল কেবল জেতা। ব্রিটিশরা কেসটি নায়ারকে দিয়ে দেয়। নায়ার যখন কোর্টে ওঠে তখন কিরপালকে নানা ছল ছাতুরিতে প্রশ্ন করে। তার একমাত্র লক্ষ্য ছিল কেস জেতা। সত্য মিথ্যা তার কাছে ম্যাটার না। সে কিরপালকে নিজের কথার জালে ফাঁসিয়ে দোষী বানায়। ব্রিটিশরা এতদিনে যাকে কালপ্রিট বানাতে পারেনি, নায়ার তা পেরেছিল। মিথ্যা আরোপের জন্য নায়ারকে তখন জেলে ঢুকানো হয়। কিরপাল যাওয়ার আগে বলে, তুমি অনেক ভালো উকিল, কিন্তু ভুল পক্ষের হয়ে লড়ছ। যেদিন বুঝবে সেদিন অনুশোচনার শেষ থাকবে না। এই কথাকে নায়ার পাত্তা দেয় না। ব্রিটিশরা খুশি হয়। তারা নায়ারকে সম্মান দেয়, একটি পার্টির আয়োজন করে, তাকে ব্রিটিশ পদবি দেওয়ার সিদ্ধান্ত নেয়। নায়ারের স্ত্রী পার্বতীও এসেছিল। পার্টির দিনে সবকিছু চলছিল। অন্যদিকে গণহত্যা। একদিকে আনন্দ, অন্যদিকে কান্না। পরের দিন গণহত্যার খবর সংবাদপত্রে আসে। ব্রিটিশ কমান্ডার ক্ষেপে যায়। পত্রিকাগুলোতে আগুন লাগায়, ভয় দেখায়, কেউ কিছু ছাপলে মেরে ফেলবে। মিডিয়া থেমে যায়, কিন্তু মানুষ থেমে থাকে না। আন্দোলন চলতে থাকে। ব্রিটিশরা তখন এক ইনকোয়ারি বসায়। বাইরের দুনিয়াকে দেখাতে তারা নির্দোষ। তারা চায় কোনো ইন্ডিয়ান এই ইনকোয়ারির নেতৃত্ব দিক। নায়ারকে আবার কেস দেয়া হয়। নায়ার জালিয়ানাবাগে যায়। একটি ছেলেকে দেখে যে তখনও মানববন্ধনে আছে। ছেলেটি একটি ছবি এঁকেছিল সেই ঘটনার। ব্রিটিশরা প্রতিটি মৃতের জন্য 25 টাকা দিতে থাকে। সেই টাকা তখন অনেক মূল্যবান ছিল। অনেকে টাকা নিতে যায়। এক বৃদ্ধা জিজ্ঞেস করে, এই টাকা কিসের? কেউ উত্তর দেয় না।
নায়ার কাছে যায়। সে পড়ে শোনায়, ব্রিটিশদের কোনো দায় নেই, এই শর্তে সবাই সাইন করেছে। মানুষ হতভম্ব হয়ে যায়, নিজেদের প্রিয়জন হারিয়ে এখন অপরাধীদের নির্দোষ বলে সাক্ষী দিচ্ছে। অনেকে দ্বিধায় পড়ে টাকা নেবে কি না, অনেকে নেয়, কিন্তু সেই ছেলেটি মানববন্ধন চালিয়ে যেতে থাকে। নায়ার হাসপাতালে যায়, জানে হাজার নয় 10,000 মানুষ মারা গেছে। এটা শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে ব্রিটিশদের পক্ষে সে কি অন্যায় করছে। সে ছেলেটিকে খুঁজে তার বাসায় যায়, জানে ছেলেটি কৃপাল সিংয়ের ছেলে, তার মা ও বোনও মারা গেছে। ছেলেটি বলে, ব্রিটিশরা দোষী ঠিকই, কিন্তু আমরা আরও বেশি দোষী। আমরা প্রতিবাদ করি না, সহ্য করি। এই কথা শুনে নায়ারের খুব অনুশোচনা হয়। কয়েকদিন পর ইনকোয়ারির রায় আসে। নায়ার একাই ব্রিটিশদের অপরাধী বলে রায় দেয়, কিন্তু অন্য কেউ সায় দেয় না। রায়ে ব্রিটিশরা অপরাধমুক্ত বলে ঘোষণা পায়। নায়ারকে গুরুত্ব দেয় না কেউ, সে ইন্ডিয়ান বলে তুচ্ছ করে। ব্রিটিশরা পার্টি দেয়, নায়ার শান্তি পায় না। সে বাইরে যায়, একটি বারে ঢুকতে চায়, তাকে বাধা দেওয়া হয়। একজন লর্ড একটি সাইনবোর্ডে দেখায়, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এটা দেখে নায়ার আকাশ থেকে পড়ে। সে ভাবতে থাকে সে এতদিন কাদের হয়ে কাজ করছিল। সে ঠিক করে সে আর ব্রিটিশদের পাশে থাকবে না, স্ত্রীকে নিয়ে বাংলায় চলে যাবে। তার আগে ছেলেটির সঙ্গে দেখা করতে যায়, গিয়ে দেখে ছেলেটি আত্মহত্যা করেছে। এই দেখে তার মন আরও ভেঙে যায়। স্টেশনে যায়, দেশ ছাড়ার প্রস্তুতি নেয়। তখন পেছন থেকে একজন মেয়ে তাকে ডাকে। মেয়েটির নাম দিলরিত, অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। সে বলে, আপনি আমার আদর্শ ছিলেন, আপনার মতো হতে চেয়েছিলাম। আপনার এরকম রূপ দেখে হতবাক, আপনি পালিয়ে যাচ্ছেন। আপনার দাঁড়ানো উচিত ছিল ইন্ডিয়ানদের পাশে। ছেলেটি মারা গেছে, হয়তো আপনিও দোষী। আমি একাই লড়ব, আপনার দরকার নেই। আপনি যদি সাহসী হন, জালিয়ানাবাগে যান, দেয়ালেও গলা তুলবে, বলবে গণহত্যার কথা। কিন্তু আপনি যাবেন না, আপনি কাপুরুষ। আমি কেস ফাইল করব। তারপর দিলরিত কাগজ দেখায়, ছেলেটির আঁকা ছবি। পরদিন দিলরিত ব্রিটিশদের বিরুদ্ধে কেস ফাইল করে। ব্রিটিশরা চিন্তিত হয়ে পড়ে। তিরাজ সিং বলে, চিন্তার কিছুই নেই, মেয়েটি সদ্য পাশ করেছে, ও কিছুই করতে পারবে না। কেস নিতে না নিতেই ও থেমে যাবে। কিছুদিন পর কেসের দিন চলে আসে। এরপর দিলরিত জানায় যে কেসটি আসলে নায়ার স্যার লড়বে, আমি শুধু তার সহকারী। এটা শুনে ব্রিটিশদের মনে ভয় ঢুকে যায়, কারণ সবাই জানে নায়ার কত ভালো এবং কত তীক্ষ্ণ নিজের কেস লড়াইয়ের দিকে। যে কোনো কিছু না ভেবে শুধু জেতার লক্ষ্যে ছোটে, আর তাকে হারানো প্রায় ইম্পসিবল। ব্রিটিশরা চাচ্ছিল কোনোভাবে যেন এই কেস ট্রায়াল অবধি না যায়, কারণ ট্রায়াল শুরু হলে তাদের নানা ধরনের সমস্যা হতে পারে। তারা চাচ্ছিল কেসটি এখানেই ধামাচাপা দিয়ে দিতে, কিন্তু এখানে নায়ারের সম্পূর্ণ চেষ্টা ছিল এই কেসটিকে আগে ট্রায়াল পর্যন্ত নেওয়ার। দুই পক্ষেরই এরপর কার্যক্রম শুরু হয়, হাড্ডাহাড্ডির লড়াই। এক পর্যায়ে নায়ার নিজের কথার দ্বারা কেসটি জিতে যায়। কোনো না কোনোভাবে তারা কেসটিকে ট্রায়াল অবধি নিতে সক্ষম হয়। আমরা আগেই জানি নায়ার কতটা এক্সপার্ট, এবং তার স্পিরিট, সত্যতা, জেদ ও মানবিকতা মিলেই তাকে আলাদা করে তোলে। কমান্ডার নায়ারের এই রূপ দেখে অনেক ঘাবড়ে যায়। তখন সে চায় ব্রিটিশ থেকে একজন ভালো উকিল আনবে। তখন তিরাজ বলে, না, ইন্ডিয়ানের বুদ্ধির সাথে ব্রিটিশ বুদ্ধি মিলবে না। আমরা ইন্ডিয়ান লয়ারই হায়ার করব। আর নায়ারকে কে হারাতে পারে সেটাও আমি ভালো জানি, আমি তাকেই হায়ার করব। রাতে সে চলে যায় একটি বারে একটি উকিলের সাথে দেখা করতে। সেখানে গিয়ে আমরা দেখতে পাই এক উকিলকে, যে হাফ ইন্ডিয়ান আর হাফ ব্রিটিশ। তার মা ছিল ইন্ডিয়ান, কিন্তু বাবা ব্রিটিশ। একটা সময় নায়ার এবং এই উকিলটি অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু এক কারণে সে এখন আর কাজ করে না। আসলে ভাইস কাউন্সিলরের জন্য দুইজন ক্যান্ডিডেট ছিল, নায়ার আর সে। কিন্তু মিডিয়া জেনে যায় এই উকিলের বাবা মার মধ্যে বিয়ে হয়নি, অবৈধ সম্পর্কের কারণে তার জন্ম। একজন ব্রিটিশ তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করে এই বাচ্চার জন্ম দেয়।
এজন্য তাকে ট্রায়াল থেকে বহিষ্কার করা হয়। আর এই কষ্টে সে ওকালতিই ছেড়ে দেয়। তিরাস তখন কেস লড়ার কথা বলে, কিন্তু সে বলে, আমি এসব কেস আগেই ছেড়ে দিয়েছি, এখন আর এসবের ভিতর নেই। তখন তিরাজ একটা মিথ্যা কথা বলে যে ওই ট্রায়ালে আসলে নায়ারই সবাইকে জানিয়ে দিয়েছিল তোমার বাবা মার কথা, এর জন্য আজ তোমার এই অবস্থা। এটা শুনে উকিলের অনেক জেদ ধরে। সে ঠিক করে যেভাবে হোক নায়ারকে এবার হারিয়ে নিজের জায়গা বুঝিয়ে দেবে। এই উকিলের নাম ছিল নেভিল। এরপর নেভিল আর নায়ারের সাথে কোর্টে দেখা হয়। নায়ার হতবাক হয়ে যায় নেভিলের কামব্যাক দেখে। নেভিল ব্রিটিশদের সাথে মিলে একটি মিথ্যা কাহিনী সাজায়। সে বলতে শুরু করে ওই সময় তান্ডা নামের একটা গ্যাং ছিল যারা সাধারণ মানুষদের ব্রিটিশদের ব্যাপারে উস্কাতো এবং প্রতিরোধ করে তোলার জন্য বলতো। একটা সময় সাধারণ মানুষ ব্রিটিশ সরকারকে ভুল বোঝে, তার বিরুদ্ধে মানববন্ধন শুরু করে। আর এই সাধারণ মানুষের ভিতরে তান্ডার গ্যাংয়ের অনেকেই ছিল যারা উস্কাচ্ছিল। তখন ব্রিটিশ সরকার আলাদাভাবে সাধারণ মানুষ আর তান্ডা গ্যাংয়ের লোকজনদের চিহ্নিত করতে না পেরে সবাইকে মেরে ফেলে। সে বলে এখানে ভুল কি করেছে, সে তো আসলে ব্রিটিশ সরকারের ক্ষমতাকে বাঁচানোর জন্য এসব করেছে। নিজের কথাকে বেশি সত্য প্রমাণ করতে সে একজন সাক্ষী ডাকে। এই মেয়েটির নাম মার্থা। মার্থাকে বলে তুমি তোমার কাহিনী বলো। মার্থা বলে আমি একজন কলেজের প্রফেসর। একদিন কলেজ শেষে বের হতে দেরি হয়। কলেজে তেমন কেউ ছিল না। তখন একজন জোর করে আমাকে স্টোর রুমে নিয়ে যায়। নেভিল ছবি দেখালে সে শনাক্ত করে হ্যাঁ এই ছেলেটিই ছিল। তার নাম ছিল তানভীর, যে তাণ্ডব গ্যাংয়ের মেইন ছিল। মেয়েটি আরও বলে ছেলেটি তাকে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এজন্য তানভীরকে ব্রিটিশ সরকার জেলে নিয়ে যায় এবং তার শাস্তি হয়। এই ব্যাপারটা শুনে গ্যাং সবাই ক্ষিপ্ত হয়ে যায়। ওই দিন মানববন্ধনে নিজেদের মিশিয়ে দেয় ইন্ডিয়ানদের সাথে। এরপর তারা ঠিক করে ব্রিটিশ সকল মেয়ের সাথেই ওই খারাপ কাজ করবে। এটা শুনে দেশ কমান্ডার ক্ষেপে যায়। সে ঠিক করে কোনো মেয়ের সাথে খারাপ কাজ হতে দেবে না। তাই তান্ডা বাহিনীর লোকদের আলাদাভাবে শনাক্ত না করতে পেরে সবাইকে মেরে ফেলে। অনেক খারাপ মানুষদের মারার জন্য দুই একটা ভালো মানুষ মারা যেতেই পারে, এরকম বলে উকিল নেভিল। কোর্টের সবাই হতভম্ব হয়ে যায়। তখন নায়ার কি বলবে কিছুই বুঝতে পারে না। এজন্য কোর্ট 2 দিনের জন্য মুলতবি ঘোষণা করে। নায়ার যখন স্ত্রীকে নিয়ে বাইরে যায় তখন কিছু ব্রিটিশ মেয়েরা এসে তাদের উপর হামলা চালায় এবং নায়ারের মুখে কালি দিয়ে দেয়। ব্রিটিশ মেয়েরা ভাবছিল যারা তাদের সাথে খারাপ কাজ করতে চায় তাদের পক্ষে নায়ার লড়াই করছে। পরদিন কোর্টে আসেন নায়ার। তারপর সে প্রফেসর মার্থাকে জিজ্ঞেস করে বিভিন্ন প্রশ্ন এবং কৌশলের মাধ্যমে মার্থার কাছ থেকে সত্যটা বের করে আনে। আসলে মার্থার সাথে তানভীরের একটা রিলেশন ছিল। তাকে জোর করে কিছুই করা হয়নি। তাদের মধ্যে যা ছিল তা দুজনের সম্মতিতেই ছিল। এই ইন্ডিয়ান এবং ব্রিটিশদের মধ্যে এরকম সম্পর্ক ব্রিটিশরা কোনোভাবেই মেনে নিতে পারত না। এজন্য তারা নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখত। একটা পর্যায়ে তারা রোজই সেই স্কুল রুমে যেত এবং সম্মতিতে শারীরিক সম্পর্ক হতো। কিন্তু একদিন ব্রিটিশরা তাদের একসাথে ধরে ফেলে। তখন মার্থার পরিবারের চাপে এবং ব্রিটিশদের মানসম্মানের খাতিরে তাকে মিথ্যা অভিযোগ দিতে হয় তানভীরের বিরুদ্ধে, যে তানভীর জোর করে এসব করেছে। মার্থা চাইলেও কিছু করতে পারেনি। সে এখনও তানভীরকে অনেক ভালোবাসে, কিন্তু তার কিছুই করার ছিল না। তখন কেসটি আবারও অন্যদিকে মোড় নেয়। এরকম দুইজন উকিলেই নিজের দক্ষতা প্রমাণ করতে থাকে। এক এক সময় এক এক দিকে মোড় ঘুরতে থাকে। একটা সময় নায়ার ভাবে এভাবে চলবে না, একটা শক্তপোক্ত প্রমাণ দরকার হবে। এজন্য এরপর সে কমান্ডারকে কাঠগড়ায় দাঁড় করায় এবং বিভিন্ন রকমের প্রশ্ন করা শুরু করে। সে কমান্ডারের ব্যাপারে নানা রকম তথ্য দিতে থাকে। কমান্ডার আসলে ছোটবেলায় ইন্ডিয়ানদের সাথেই পড়ালেখা করেছিল। সে ছোটবেলায় একটু তোতলা ছিল। এই নিয়ে ইন্ডিয়ান বাচ্চারা তাকে অনেক বুলি করত। এজন্য কমান্ডারের অনেক বেশি রাগ জন্মেছিল ইন্ডিয়ানদের উপরে। অন্যদিকে তার বাবা নিজেও ইন্ডিয়ানদের অনেক অপছন্দ করত। অর্থাৎ পারিবারিক শুরুটাই সেই ইন্ডিয়ানদের অপছন্দ করাতেই চলে এসেছে। কমান্ডারের আরেকটি মানসিক সমস্যাও আছে।
সে কোনোভাবে রাগ কন্ট্রোল করতে পারে না, আর তার রাগ যখন হয় সে কোনো ন্যায় অন্যায় বিচার না করেই আচরণ করে। একটা পর্যায়ে কমান্ডার অনেক বেশি রেগে যায় এবং নায়ারের কলার ধরে বলে, ভালো করেছি, আমি ইন্ডিয়ানদের মেরে ফেলেছি, আরও মারবো। সেই সাথে বলে, তোকেও মারবো, ইন্ডিয়ানদের মতো কুকুরদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এসব কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। অবশেষে নায়ারের প্ল্যান সাকসেসফুল হয়। সে কমান্ডারের মুখ থেকে স্বীকারোক্তি নিয়ে নেয়। তখন কোর্ট পরের তারিখের রায় শুনানির ঘোষণা দিয়ে সেখানে মুলতবি ঘোষণা করে। কিন্তু আসল বিপদ সে এরই পরে। শুনানির আগে নায়ার এবং দিলদীপকে কমান্ডার বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ভরে দেয়। এর ফলে শুনানির দিন দিলদীপ ও নায়ার কেউই কোর্টে আসতে পারে না এবং জাজ ও জুরি বোর্ড সেখানে কমান্ডারকে নন গিল্টি অর্থাৎ নির্দোষ প্রমাণ করে সেখানে তাকে ছেড়ে দেয়। এই ব্যাপারটিতে নায়ার অনেক বেশি ভেঙে পড়ে যে যত প্রমাণ শক্তপক্ষ হওয়ার পরও ব্রিটিশরা কোনো না কোনোভাবে নিজের ক্ষমতা এবং টাকার জোরে ঠিকই বের হয়ে যাচ্ছে। সেভাবে কোনোভাবেই ব্রিটিশদের বিপক্ষে জেতা সম্ভব নয়। সে এজন্য মন ভেঙে মন ভারী করে নিজের স্ত্রীকে নিয়ে অনেক দূরে চলে যায়। সে ওকালতিও বাদ দিয়ে তার স্ত্রীর সাথে বসবাস করা শুরু করে। কিন্তু একদিন হঠাৎ একটি চিঠি আসে নায়ারের কাছে। চিঠিটি আসলে সেই কার্পিল সিং লিখেছিল। সে চিঠিতে বলে, আমার ছেলে আপনার সম্পর্কে অনেক ভালো কথা বলেছে। আপনি অবশেষে নিজের ভুল বুঝতে পেরে মানুষের পক্ষে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনার কি মনে হয় আমার ছেলেটি নিজেই নিজেকে হত্যা করেছে? একদমই না। আমার ছেলের সামনে তার মা আর বোনকে হত্যা করা হয় এবং তার বাবাকে জেলে ভরার পরও সে নিজেই লড়াই করে গিয়েছে। নিজের জীবন নেওয়ার কথা ভাবেনি। আর সে এখন করবে এমন একটি কাজ? কোনোভাবেই না। কমান্ডার নিজের লোক দিয়ে আমার ছেলেকে মেরেছে। এই কথাটি শুনে নায়ারের একদম মন লেগে যায়। তার মধ্যে আবার জেদ কাজ করে। সে ভাবে ছেলেটিকে ন্যায় দেওয়ার জন্য হলেও তাকে আবার লড়াই করতে হবে। এরপর সে দিলদীপের সাথে কন্ট্যাক্ট করে এবং বিভিন্ন রকমের প্রমাণ সংগ্রহ করতে থাকে। এরপর সে কমান্ডারের বিরুদ্ধে আবার একটি কেস ফাইল করে দেয়। এরপর শুনানির ডেট আসে। এই জজটি ছিল ব্রিটিশদের কেনা গোলাম। সে কোনো রকম ন্যায়ের কথা না শুনে কেস ওপেন হওয়ার সাথে সাথেই কেসটি খারিজ করে দেয়। এটা দেখে কোর্টের সবাই হতভম্ব হয়ে যায়। একটি জজ কিভাবে কোনো উকিলের কথা না শুনে এভাবে কেস খারিজ করতে পারে। এরপর নায়ার একটি প্ল্যান বানায়। সে তখন কোর্টে এসে জজের সামনে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলতে থাকে। একটা পর্যায়ে জজ অনেক বেশি রেগে যায় এবং নায়ারের বিরুদ্ধে কেস দিয়ে দেয়। আর তখন পুলিশরা সেখান থেকে নায়ারকে নিয়ে যায়। কিন্তু নায়ারের মুখ এবং কথা দেখে মনে হয় এসব নায়ার চেয়েছিল। কেন চেয়েছিল সেটা আমরা সামনেই বুঝতে পারবো। এরপর আসে নায়ারের বিরুদ্ধে শুনানি। এখানে ছিল 3 জন জজ আর জুরি বোর্ডের অনেক মেম্বার। এখানে নায়ারকে তখন বলে, তুমি কেন জজের সাথে এরকম করেছ? তুমি এখনই জজের কাছে ক্ষমা চাও। কিন্তু নায়ার তখন তার আগের কেস তুলে ধরতে শুরু করে। কেউ তাকে সেখানে থামাতে পারে না, কারণ এমন একটি নিয়ম আছে, জজের সাথে কেউ বেয়াদবি করলে তখন সে অন্য যে কোনো কেস সম্পর্কে এক্সপ্লেনেশন দিতে পারবে। আর এই অপেক্ষায় ছিল নায়ার, যাতে সে আগের কেসটি আবার তুলতে পারে। নায়ার তখন জানায়, গতবার আমাদের কেসের একদম রায় দেওয়ার পালা ছিল, যেখানে কমান্ডার নিজে স্বীকার করেছে নিজের দোষের কথা। তারপরও তারই পক্ষে কিভাবে রায় হলো? তখন সেখানে জুরি মেম্বারদের মধ্যে অনেকেই ভেবেছিল যে কমান্ডার গিল্টি, কিন্তু তারপরও রায় তার পক্ষে এসেছে। তখন সে একজন জুরি মেম্বারকে ডেকে বলে, এ নিজেও কমান্ডারের বিরুদ্ধে রায় দিয়েছিল। এরকম অনেকেই কমান্ডারের বিরুদ্ধে রায় দিয়েছে, কিন্তু তারপরও ব্রিটিশ যেহেতু জজকে কিনে নিয়েছিল, জজ ব্রিটিশের পক্ষে এমন রায় দিয়েছিল। সে এখানে আবার প্রমাণ করে দেয় কমান্ডারই সেই যে নিজের ইচ্ছামতো গণহত্যা চালিয়েছিল। এছাড়া সে এটাও প্রমাণ করে দেয় যে 2 জন জজকে সেখানে ব্রিটিশ কমান্ডার কিনে নিয়েছিল। না হলে কেউ একজন কিভাবে প্রমাণ দেওয়া সত্ত্বেও রায় দেয় না, আর অন্যজন কিছু না শুনে কেস খারিজ করে দেয়। এখানে মিডিয়া, সাংবাদিক অনেকেই উপস্থিত ছিল। এখানে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগই পায় না। অবশেষে কমান্ডার
এবং তার সাথে যুক্ত যেই ছিল সেই গণহত্যার জন্য, এবং সেই জজ দুজনকেই শাস্তি দেওয়া হয়। এখান থেকেই বোঝা যায় সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না, যতই চেষ্টা করুক। একটা সময় না একটা সময় ঠিকই সত্য বহিঃপ্রকাশ পায়। অবশেষে নায়ের এবং দিলরিপ এই কেসটি জিতে যায়। কমান্ডার ডায়ারকে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়। এমন নতুন এবং ইউনিক মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে আমাদের ভয়েস উইথ অপূর্ব শিলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।